রোদের মধ্যে এইভাবে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ? আল্লাহই জানে আমার বাবা মা কি দেখে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল। আরে আমি তো পেট্রোল ভরিয়েছিলাম, শেষ হয়ে যাবে কে জানে। অর্ধেক কেন ভরেছিলে? হ্যাঁ, তোমার মতো কিপটা আমি আমার বাপের জন্মও দেখিনি। এই চুপ করবে তুমি, সামনেই পেট্রোল পাম্প, হাঁটতে থাকো। আরে কি ব্যাপার সৈকত, যে তোমার কি বাইক নষ্ট হয়ে গেছে? আমি কি তোমাকে হেল্প করব? না স্যার, নষ্ট হয়নি, পেট্রোল শেষ হয়ে গেছে, সামনের পেট্রোল পাম্প থেকে ভরিয়ে নেব। তো ভাবিকে কেন কষ্ট দিচ্ছ? ভাবি আমার সাথে গাড়িতে করে আসুক, তুমি না হয় বাইকে পেট্রোল ভরে তারপর চলে যাও। না না স্যার, লাগবে না, আমরা চলে যেতে পারবো। আরে তুমি স্যারকে মানা কেন করছো? স্যার তো ঠিকই বলছে, আমি ওনার গাড়িতে ওনার সাথে চলে যাই, তুমি বাইকে পেট্রোল ভরে চলে এসো। ভাই চুপ থাকো, যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। স্যার আপনি চলে যান, আমরা ম্যানেজ করে নিব। আহা, মানা করছো কেন? আসুক না, আর বাইরে এমনিতে অনেক রোদ, আর গাড়ির ভিতরে এসির মৃদু বাতাস খেলে ভাবির অনেক ভালো লাগবে। দেখুন স্যার, আমি চাচ্ছি না আমার স্ত্রীকে একটা পরপুরুষের সাথে পাঠাতে, আপনি যান। এই চলো। অনু, অনু এদিকে আসো। জি স্যার। আচ্ছা তোমার অফিসে কাজ কি? সমস্ত এমপ্লয়ীদের খবর রাখা, তাই না? জি স্যার। আচ্ছা আজকে যে একজন অফিসে আসেনি সেই খবর কি রেখেছো? আসলেই কে অফিসে আসেনি স্যার? আজকে সৈকত অফিসে আসেনি, তুমি কি জানো? উনি তো এসেছিলেন, 2 ঘন্টার জন্য ছুটি নিয়ে গেছেন। কি? এই 2 ঘন্টা ছুটি আবার কি? তুমি ওকে কল দিয়ে বলে দেবে কাল থেকে ওর অফিসে আসতে হবে না, ঠিক আছে? জি স্যার। চল। হ্যালো সৈকত, কাল থেকে তোর আর অফিসে আসতে হবে না। কিন্তু কেন? আমি জানি না, তবে স্যার এমনটা বললো। কি হয়েছে? তোমারে বলছিলাম না আমার স্যার একটা ফালতু চরিত্রের লোক, তোমাকে গাড়িতে যেতে দেয়নি তাই আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। দাঁড়াও, স্যারকে আমি একটা মজা দেখে আসি। আরে শোনো তো, আরে তোমার মোবাইল রেখে যাচ্ছো। আপনি একটা ফালতু চরিত্রের লোক, আপনার মতো এত নোংরা মনের মানসিকতার মানুষ আমি কোনোদিন দেখিনি। আপনি ওই ব্যাপারের প্রতিশোধ নিলেন। খবরদার সৈকত, আর একটাও কথা বলবে না। তোমার কি আইডিয়া আছে তুমি কোথায় দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? তোমার এত সাহস আসে কোথা থেকে? আজকের পর তোমাকে আমি আর আমার অফিসে দেখতে চাই না। গেট আউট! আপনার মতো নোংরা লোকের মানুষের অফিসে চাকরি করার কোনো ইচ্ছা আমার নেই, আমি নিজে থেকেই চলে যাচ্ছি। চুপ বেয়াদব, যা এখান থেকে। এক কাজ করি, স্যারকে একটা ফোন দিয়ে বলে দেই। হ্যালো। হ্যালো স্যার, আমি সৈকতের ওয়াইফ বলছি। সে বাসায় তার ফোনটা রেখে গিয়েছে এবং বাসা থেকে খুব রেগে বের হয়েছে। জানি না কি হবে, আপনি একটু দেখে নিন। আর আপনি প্লিজ দয়া করে ওকে কাজ থেকে বের করে দিবেন না, আমাদের অবস্থা খুব বেশি একটা ভালো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওকে অফিস থেকে বের করবো না, কিন্তু তার জন্য যে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমার সাথে দেখা করতে হবে। আর তুমি চলে আসছো? আসো আসো, ভিতরে আসো। হ্যালো সৈকত। হ্যাঁ বল। তোর বউকে দেখলাম বসের গাড়িতে। কি? আমার স্ত্রী বসের গাড়িতে বসছে মানে? না না, ও এটা করতে পারে না। ও আচ্ছা তাই, তাহলে দেখ হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠাচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি পাঠা। ইভা এত নিচে নেমে গেছে আমার বসের সাথে গাড়িতে? স্যার, আপনি আমাকে ডেকেছিলেন তাই এসেছি। এবার বলুন আমার কি করতে হবে? তুমি কি বুঝতে পারছো না তোমাকে আমি কিসের জন্য ডেকেছি? না স্যার, আপনি আমাকে যে ধরনের মেয়ে ভাবছেন আমি আসলে অমন মেয়ে নই। আমার মধ্যে নৈতিক শিক্ষা আছে। আমি আপনার কাছে এসেছি আমার হাজবেন্ডের চাকরির জন্য রিকোয়েস্ট করতে। আচ্ছা ঠিক আছে, না পারলে কোনো সমস্যা নেই, তুমি যাও, তোমার হাজবেন্ডের চাকরিটা থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আমি আসি স্যার। তুমি এখানে? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। যাই হোক, তোমার চাকরিটা তুমি আবারও ফিরে পেয়েছো। চুপ করো, তোমার মতো নোংরা মহিলা আমি আমার জীবনে দেখিনি। টাকার জন্য তুমি এতটা নিচে নেমে গেছো? মানে কি? তুমি এসব কি বলছো? আজকের পর থেকে তোমার এই চেহারা আমাকে আর কখনো দেখাবে না। সৈকত!
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা এক কাজ করো, গাড়িটা পার করে আমার চাবিটা এনে দাও। জি স্যার, আমি পার্কিং করে আসছি। এক মিনিট, প্রিয়া তুই? অনু তুই? কতদিন পর দেখা। তুই ওকে বিয়ে করেছিস? তুই জানিস ও আমাদের এখানে ড্রাইভারের চাকরি করে? হ্যাঁ জানি, সে তো আমার হাজবেন্ড। তুই বল তোর কি খবর? তুই তুই মানে কি? ম্যাডাম বল। ম্যাডাম? কিন্তু আমরা তো বান্ধবী, আর বন্ধুত্বের মাঝে তুমি আপনি কবে থেকে? বান্ধবী এখন নয়, বান্ধবী একসময় ছিলাম। আর তোর হাজবেন্ড আমাদের এখানে ড্রাইভারের চাকরি করে, এমন ক্লাসের মানুষের সাথে বন্ধুত্ব রাখতে চাই না। সো কল মি ম্যাডাম। জি ম্যাডাম। শুভ, ও রিয়া, আমরা একসঙ্গে স্কুলে পড়েছি। ও ক্লাস টপার ছিল এবং অনেক বুদ্ধিমতী মেয়ে। আর দেখো এখন কাকে বিয়ে করেছে, অশিক্ষিত একটা। অনু? না মানে, জি ম্যাডাম, আমার হাজবেন্ডের বিজনেসে লস হয়েছে তো তাই। বিজনেস? তোদের মতো মানুষের আবার বিজনেসও করবে? একজন ড্রাইভার বিজনেস করবে? শোন প্রিয়া, বিজনেস এভাবে হয় না, বিজনেস হয় বংশগতভাবে। যেমন শুভ দাদা শুরু করেছিলেন, তারপর ওর বাবা সামলিয়েছে, এখন ও সামলাচ্ছে, আর ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চারা সামলাবে। বিজনেস জিনিসটাই তো এমন, তাই তো আমাদের কাছে এত টাকা, যা খরচ করলেও শেষ হবে না। আমরা নিজেরাও জানি না যে আমাদের কাছে কত টাকা আছে। খুব ভালো কথা। ভালো কথা তো হবেই, কিন্তু তোর জন্য না, কারণ তোর কাছে টাকা কিংবা টাকাওয়ালা কেউই নেই। টাকাওয়ালা অনেক এসেছিল আমার জীবনে, কিন্তু আমি সৈকতকে ভালোবাসি, তাই আমি শেষমেশ ওকেই চুজ করেছি। ফাজলামো করিস আমার সাথে? পাগল পেয়েছিস আমাকে? কোন মেয়ে কোটিপতিকে রেখে রোডপতিকে বিয়ে করবে? আরে ও তো রোডপতিও না, ও তো আমাদের বাসার ড্রাইভার। দেখো, আমি সৈকতকে ভালোবাসি আর সৈকত আমাকে ভালোবাসে। আমরা দুজনে অনেক ভালো আছি। জরুরি এই নয় যে যার কাছে টাকা থাকবে সেই ভালো থাকবে আর সেই সুখী হতে পারবে। আহারে শুভ, মনে হয় ওকে অনেক বেশি অপমান করে ফেলেছি। ওর মনে হয় খারাপ লাগতেছে, জ্বলন হচ্ছে আমাকে দেখে। না, আমার একটুও জ্বলছে না, এটা সময়, পরিবর্তন হয়। আজ একরকমের আছে, কাল অন্যরকম হতে পারে। ঠিক আছে, দেখি সময়ের সাথে কার পরিস্থিতি কেমন হয়। চলো শুভ। চলো। আউ, শুভ দাঁড়াও না, জুতাটা একটু ধরো না প্লিজ। কি? আমি তোমার জুতো ধরবো? তোমার কি মাথা ঠিক আছে? আমার বোধহয় পা মুচকে গেছে, ধরো না প্লিজ। আমার কি খেয়ে কাজ নেই না? যেটা তুমি পায়ে দাও সেটা আমি হাত দিয়ে ধরবো? তো কি হয়েছে, এতে তো রেগে যাওয়ার কি আছে? কি বললে? রাগের কি আছে? ভালোই হয়েছে এটা এখানে হয়েছে, যদি এটা ঘরে হতো না তাহলে দেখতে এতক্ষণে কতগুলো থাপ্পড় খেতে। শোনো, আমি বাসায় যাচ্ছি, তুমি গাড়ি চাবিটা নিয়ে এসো। এসব কি ছিল অনু? রিয়া, ও তো এমনই। অন্তত ভেবেছিলাম তোর সামনে এসে ঠিক থাকবে, কিন্তু তার হলো কই। আমার মনে হয় ওকে কেউ নারীদের সম্মান করা শেখায়নি। টাকা পয়সার তো অভাব নেই, কিন্তু আন্তরিকতার অভাব আছে। না আমার জন্য তার মনে কোনো ভালোবাসা আছে, না কোনো সম্মান। তার টাকা উড়িয়ে সাময়িক খুশি তো পাই, কিন্তু পরক্ষণে আবার এমন কিছু করে যে আমার মন খারাপ হয়ে যায়। আমার মনে হয় আমি ওকে বিয়ে করে ভুল করে ফেলেছি, যে না মানুষকে ভালোবাসতে পারে না সম্মান করতে পারে। অনু, টাকা পয়সা হয়তো বা সাময়িকের সুখ এনে দিতে পারে, কিন্তু মানুষের জীবনে যদি ভালোবাসার সম্মান না থাকে তাহলে জীবনটা দুষ্কর হয়ে ওঠে, আর নিজেকেই নিজের কাছে বোঝা মনে হয়। আর যেখানে ভালোবাসা সম্মান দুটোই থাকে না, সেখানে টাকার কমতি হলেও না জীবনটাকে পরিপূর্ণ মনে হয়, আর জীবনটাকেও সহজ মনে হয়। আমি মানছি সৈকতের কাছে হয়তো বা টাকা কম আছে, তবে জানিস ও আমাকে প্রচন্ড পরিমাণের ভালোবাসে আর সম্মান করে। তাই তো আমি ধনী ছেলেদের প্রস্তাব রিজেক্ট করে সৈকতকে ভালোবেসে বিয়ে করেছি। আর শোন, আমরা দুজন না অনেক ভালো আছি এখন। ঠিক বলেছিস তুই, আমি তোকে নিয়ে অনেক খুশি। আর আমি বুঝতে পারছি তুই ওকে বিয়ে করে ঠিক করেছিস, ও তোকে অনেক ভালোবাসে। তা ঠিক বলেছিস রিয়া, আই অ্যাম সো সরি। আজকে তোকে অনেক অপমান করে ফেলেছি। আসলে স্কুল কলেজ জীবনে তুই সবসময় টপার ছিলি, এই জন্য আমার জেলাস ফিল হতো। এই কারণে আজকে তোকে অনেক অপমান করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিস। আরে বাদ দে, এটা মানুষের ব্যবহার নয়। মানুষের টাকা পয়সা হলে না একটু ব্যবহার চেঞ্জ হয়ে যায়। তবে আমার মনে হচ্ছে আজকের পর থেকে তো সুবুদ্ধি হবে, তুই নিজের খেয়াল রাখিস। ম্যাম, এই যে চাবি। অনেক সুন্দর না, দেখো। এই কি হলো? হ্যাঁ, কাঠে মনে মুচকে গেছে আমার। জুতা খোলো, জুতা খোলো দেখি। আরে আচ্ছা, এটা খোলো, এটা খোলো, খোলো। জুতা তো ছিঁড়েও গেছে। তোমার জুতা আমাকে দিচ্ছে, তাহলে তুমি কি পরবে? কিচ্ছু না, আমার পায়ে জুতা না থাকলে কিচ্ছু হবে না, কিন্তু আমার রানীর পায়ে ধুলো লাগুক সেটা আমি কখনো চাই না। কিন্তু আমার জুতো তোমার হাতে ভালো লাগছে না। হ্যাঁ মানছি, ততটাও ভালো লাগছে না যতটা ভালো লাগে তোমার পায়ে। আচ্ছা হয়েছে অনেক, চলো। কি ব্যাপার, কি ভাবছো? কিছু না। নাকি এটা ভাবছো যে তোমার বান্ধবীর হাজবেন্ডের ড্রাইভার আমি, তাই কোনো কারণে মনটা খারাপ না তো, অপমানিত হচ্ছে না তো? চুপ থাকো, মোটেই না। আমি মানছি যে আমার বান্ধবীর হাজবেন্ডের অনেক টাকা, কিন্তু মনের দিক থেকে আমার হাজবেন্ডের উপরে কেউ যেতে পারবে না। তাই না? আচ্ছা এবার চলো। চলো।
আচ্ছা শোনো, তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। আচ্ছা। ছাগ্গা, 1 2 3 4 5, 5 লাখ টাকা! কতগুলো টাকা! এই টাকাগুলো মনে হয় আমার ভাগ্যেই ছিল, তাই তো আমার কাছে এসেছে। এই টাকাগুলো দিয়ে আমি কি করব? হ্যাঁ, প্রথমে একটা আইফোন কিনবো, তারপরে আমার ইচ্ছা মতো হ্যাঁ ডায়মন্ডের একটা রিং কিনবো, নেকলেস কিনবো। কত কি ব্যাপার, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? বৃষ্টি হয়ে আকাশ থেকে পড়ছে। বৃষ্টি হয়ে আকাশ থেকে পড়ছে মানে? কি উল্টাপাল্টা কথা বলছো? টাকা কোথায় পেয়েছো সেটা বলো। আমার টাকা আমি আবার কোথায় পাবো? এখানে তো মনে হচ্ছে 5 লাখ টাকা। আমি যখন এখান থেকে গেলাম তোমার কাছে একটা টাকাও ছিল না, তুমি টাকা কোথায় পেলে সেটা বলো। আমার কাছে হেঁটে হেঁটে চলে এসেছে, কারণ আমার টাকা দরকার ছিল। আর আমিও তোমাকে বলেছিলাম একটা আইফোন কিনে দাও, তুমি তো আমাকে আইফোন কিনে দিলে না। এখন আমি আইফোন কিনবো। আর শোনো, চলো তোমাকে একটা আইফোন কিনে দিব আমি। শোনো, অন্যের টাকায় আমার বিলাসিতা করা পছন্দ না, আমি কোনো কিছু কিনতেও চাই না। আমার মনে হচ্ছে এই টাকা তোমার না, অন্যের টাকা ফেলে গেছে, নতুবা তুমি কোথাও থেকে নিয়ে এসেছো। সত্যি করে বলো, টাকা ফেরত দিতে হবে। এই, তোমাকে কে বলেছে এটা অন্যের টাকা? আমি তো তোমাকে বললাম এটা আমার টাকা, আমার ভাগ্যে ছিল আমার টাকা, তাই আমার কাছে এসেছে, আমার দরকার ছিল। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? আমি সবকিছুই বুঝতে পারছি। অন্যের টাকা নিজের বলে দাবি করা ছেড়ে দাও, বেশি লোভ ভালো না। এই টাকাটা অন্যের, টাকাটা আমাকে দিয়ে দাও, আমি এই টাকাটা ফেরত দিয়ে আসি। না, আমি 1 টাকাও তোমাকে দিব না, বলেছি না এই টাকাগুলো আমার। আচ্ছা, তুমি আমাকে রেখে যাওয়ার পর তো আমি কোথাও যাইনি, আমি তো এখানেই আছি। তো টাকাটা তো আমার কাছে এসেছে নিজে থেকে। তো টাকা যখন যার হাতে থাকবে, যার কাছে থাকবে, তারই তো। আমি তোর কোথাও যে টাকা আনতে যাইনি, টাকা একা একাই আমার কাছে এসেছে। ও আচ্ছা, তার মানে হচ্ছে তুমি বলতে চাচ্ছ অন্যের টাকা তোমার হাতে থাকলে ওইটা তোমার টাকা, রাইট? আমি যদি না থাকি, আমার সমস্ত টাকার মালিক তুমি। না মানে হ্যাঁ, কারণ তোমার টাকা তো আমারই টাকা না? আমি বুঝতে পেরেছি, এই টাকা তোমার না, অন্যের টাকা। তুমি টাকাটা দাও, ওই লোককে খুঁজে আমি টাকাটা দিয়ে দিব। আপু, আমার টাকাগুলো দিন। আপনার টাকা মানে? এটা টাকা তো আমার। আরে আজব, এই টাকাগুলো তো আমার। আমি তো এখান থেকে যাওয়ার সময় টাকাগুলো এখানে ফেলে রেখে চলে গিয়েছি। আচ্ছা, এই টাকায় কি আপনার নাম লেখা আছে? এই টাকার কোথাও তো আপনার নাম লেখা নেই, তাহলে আপনার নিজের টাকা বলে দাবি করছেন কেন? দেখুন আপু, এটা কিন্তু একদম অন্যায় হয়ে যাচ্ছে। টাকাগুলো আমি এখানে ফেলে রেখে চলে গিয়েছি, আর টাকাগুলো এখন আপনার বলে দাবি করছেন। এই, আপনার টাকা মানে কোনো প্রমাণ আছে এই টাকা আপনার? বা আপনি যে আমার কাছে আপনার টাকা ফেলে গেছেন, এটারও কোনো প্রমাণ আছে? আচ্ছা, কি হয়েছেটা কি আমাকে একটু বলেন তো। দুজনের কথোপকথন শুনছি, আসল কাহিনী কি এটা আমাকে বলেন তো। আসলে ভাই হয়েছে কি, আমি ব্যাংক থেকে টাকা ওঠানোর সময় কিছু চিন্তাকারী আমার পিছু নেয়, আর আমি রাস্তাতে আসার সময় তারা আমাকে ধাওয়া করে। আর আমি এদিক দিয়ে যাওয়ার সময় এই আপুর সামনে টাকাগুলো ফেলে রেখে চলে গেছি, যাতে তারা আমাকে সন্দেহ না করতে পারে। আর এখন আসি টাকাগুলো নিতে, আর উনি টাকাগুলো বলছে ওনার টাকা। এবার আপনি বলুন না, কি করবো আমি? আরে তুমি আমার কথা শোনো তো, ও যা বলছে মিথ্যে কথা বলছে। এই টাকাগুলো দেখে ওর হইছে লোভ লাগছে টাকাগুলো নেওয়ার জন্য। লোভী উনি নন, লোভী তুই। তুই অন্যের টাকা নিজের বলে দাবি করছিস। আর হ্যাঁ, এই টাকাটা ওনারও না, তোরও না। এই টাকার আসল মালিক আমি, এটা আমার টাকা। মানেটা আমি ক্লিয়ার করে বলছি। জি ভাইয়া, বলো কিসের জন্য ডেকেছো? শোন, তোকে যে কারণে ডেকেছি, আমি একটা মেয়েকে ভালোবাসি। আমি মেয়েটাকে বিয়ে করতে চাই, কিন্তু মেয়েটার হাবভাব দেখে মনে হলো ও আমাকে না, আমার টাকা পয়সাকে ভালোবাসে। বেশিরভাগ সময় আমার কাছ থেকে অনেক কিছু নেয়। তো বিয়ে করার আগে একটা মেয়েকে তো পরীক্ষা করা উচিত, তাই তোকে ডেকেছি। তো ভাইয়া, আমার কি করতে হবে সেটা বলো। তোকে আমাকে একটা হেল্প করতে হবে। হেল্পটা এমন, তোকে আমি 5 লাখ টাকা দিব, তারপর। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি তাহলে আজ আসি, কাল দেখা হচ্ছে। ওকে, দাও টাকাগুলো দাও। ছি, আমার ভাবতেও ঘৃণা করছে, সামান্য কয়টা টাকার লোভ তুমি সামলাতে পারলে না। আরে আমার কোটি কোটি টাকার লোভ তুমি কিভাবে সামলাবে? তোমাকে যদি আমি বিয়ে করি, তাহলে তুমি আমার সমস্ত সম্পত্তি নিজের নামে করে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যাবে। তোমার মতো মেয়েকে তো আমি বিয়ে করতে পারবো না। আচ্ছা, কিসে কমতি রেখেছিলাম তোমায়? তুমি আমার কাছে যখন যা চেয়েছো তখন তাই দিয়েছি। হ্যাঁ, তোমার দাবি ছিল একটা আইফোন, আমি তোমাকে কিনে দিতাম। কয়েকটা দিন ওয়েট করতে, তোমার ওয়েট সহ্য হলো না, তুমি অন্যের টাকা নিজের বলে দাবি করলে। আরে আমি যদি প্ল্যানিংটা না করতাম ওর সাথে, তাহলে হয়তো তোমার লোভটা আমি জানতে পারতাম না। তুমি এত বড় লোভী, আগে জানলে তোমার সাথে আমি কখনো রিলেশন করতাম না। যাই হোক, এত কথা বলার সময় নেই। আমি তোমার সাথে আর কোনো রকম সম্পর্ক রাখতে চাচ্ছি না। শুভ, চল। সুকেত প্লিজ আমার কথাটা শোনো। দেখো, আমি মানছি আমার ভুল হয়ে গেছে, এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমনটা করবো না। ক্ষমা করব? তাও তোমাকে? আচ্ছা, একটা কথা বলো তো, মানুষ যখন ভুল করে তখন তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে জেনে শুনে ভুল করে তাকে কি ক্ষমা করা যায়? তুমি জেনে শুনে ভুল করেছো, তুমি বিশ্বাসঘাতকতা করেছো। আমি তোমার সাথে আর এক
একটা মুহূর্ত থাকতে পারবো না। আর হ্যাঁ, আজকের পর থেকে তোমার মতো মেয়ের মুখ আমি আর দেখতে চাই না। সর এখান থেকে, ভাই চল। তোদের মতো ছেলেরা কখনো বিসিএস পরীক্ষা দিতে পারবে না। শুধু শুধু পরীক্ষার নাম দিয়ে না বাবা মার টাকা নষ্ট করে কোনো লাভ নেই। গর্দব জানি কোথাকার। এই এখানে রাখো নাম। আপনারা কি এই কোচিং এ পড়েন? হ্যাঁ, তো কি হয়েছে? না, শুনেছি বিসিএস এর জন্য এই কোচিং সেন্টারটা অনেক ভালো। ওয়েট, তুই কি করে জানলি এটা বিসিএস কোচিং সেন্টার? ও, তুই তো আবার বিসিএস মানে কি এটাই বুঝবি না। কেন বুঝবো না? আমিও বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এর জন্যই তো জানি বিসিএস পরীক্ষার জন্য এই কোচিংটা অনেক ভালো। আমারও খুব ইচ্ছা ছিল এই কোচিং এ প্রস্তুতি নেওয়ার, কিন্তু টাকা জোগাড় করতে পারিনি, তো তাই ভর্তিও হতে পারিনি। তুই দিবি বিসিএস এক্সাম, মস্কারা করার আর জায়গা পেলি না? না ম্যাডাম, আমি শুধু শুধু কেন আপনার সাথে মশকরা করবো বলেন? আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা পুলিশ অফিসার হওয়া। এর জন্যই তো বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি। টাকা জোগাড় করতে না পারার জন্য কোচিং এ ভর্তি হতে পারিনি, তো কি হয়েছে? আমার কাছে কিছু নোটস আছে, ওই নোটস পড়ছি আর নিজে নিজেই প্রস্তুতি নিচ্ছি। তাই নাকি? তাহলে বলতো বিসিএস এর পূর্ণ অর্থ কি? আরে দূর, তুই কাকে কি বলছিস? ও দেবে বিসিএস এর এক্সাম, ওর দৌড় তো শুধু রিকশা চালানো পর্যন্ত। এছাড়া কি ওর কোনো যোগ্যতা আছে নাকি? ম্যাডাম, এভাবে কেন কথা বলছেন? আমি কি বিসিএস পরীক্ষা দিতে পারি না? এই চুপ থাক তো। ওটা কি রে? ও, এটা এটা হচ্ছে আমার বিসিএস প্রস্তুতির সেই নোট। আমি নিজে হাতে বানিয়েছি, দেখবেন? দে তো দেখি। আরে আরে, এটা কি করছেন আপনি? তোদের মতো ছেলেরা কখনো বিসিএস পরীক্ষা দিতে পারবে না। তোদের মতো ছেলেদের কাজ রিকশা চালানো আর না হয় রাস্তাঘাটে কাগজ টোকানো। তোদের যে কাজটা না, তোরা সেটাই কর। শুধু শুধু পরীক্ষার নাম দিয়ে না বাবা মার টাকা নষ্ট করে কোনো লাভ নেই। গর্দব জানি কোথাকার। চল। কত কষ্ট করে আমি নোটগুলো বানাইছিলাম, আমার নোটটা ছিঁড়ে ফেললো। বাস, আর মাত্র কিছুদিন এই বিল্ডিংটা হয়ে গেলে দারুণ একটা পার্টি দিব। আচ্ছা দোস্ত, তুই যে এই যে অবৈধ বিল্ডিং তৈরি করছিস, তোর কোনো ক্ষতি হবে না তো? ওর কি হবে? ওর কিছুই হবে না, কারণ ও তো এখানকার সব পুলিশদের টাকা দিয়ে হাত করে রেখেছে। ওর কিছুই করতে পারবে না। আসলে কি জানিস, টাকার কাছে সবাই বিক্রি হয়, বুঝলি? জানিস পিয়া, শুনলাম এখানে নাকি নতুন এক ডিসি এসেছে। সে নাকি খুব স্টেট। তবে দেখিস সে আবার তোর কোনো সমস্যা করে কিনা। আরে দূর, তাকেও টাকা দিয়ে কিনে নিব। তুই তো মাত্র বললি যে সবাই টাকার কাছে বিক্রি হয়, সব বিক্রি হবে। আরে দোস্ত দেখ, তোর বিল্ডিং নিয়ে ওরা যেন কি কথা বলছে। চল তো দেখি, চল চল। এই, তোরা কারা? কার পারমিশন নিয়ে আমার বিল্ডিং এর বিষয়ে তোরা কথা বলছিস? তোর কিভাবে সাহস হয় ডিসি সাহেবের সামনে এভাবে কথা বলতে? সরি স্যার, আমি জানতাম না আপনি ডিসি। আর আমি যদি জানতাম, আপনি শুধু কখনই এমন করে কথা বলতাম না। কিন্তু স্যার একটা কথা, আপনাকে খুব চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি আমি আপনাকে। ইনি তো সেই রিক্সাওয়ালা 2 বছর আগে যার নোট তুই ছিঁড়ে ফেলেছিলি। আরে হ্যাঁ, তাই তো, তুমিই তো ওই ছেলেটা। আর আমি জানতাম তুমি একজন অফিসার হবে, তাই তো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, যাতে তুমি মোটিভেট হও। ও আচ্ছা, তাই? তাহলে এখন কেন গুণগান করছেন? যাতে আপনার বিল্ডিং এর উপর থেকে আমি নজরদারি সরিয়ে নিই, তাই? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আপনার কি মনে হয় আমি এখন আপনার কথা শুনবো? আপনি 2 বছর আগে কি বলতে চেয়েছিলেন সেটাও আমি শুনেছি। 2 বছর পর এখন কি বলতে চাচ্ছেন সেটাও আমি বুঝতে পেরেছি। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন। সেদিন আপনার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। আচ্ছা, লজ্জা করেন আপনাদের? গরিব মানুষের অসহায়ত্বের উপরে উপহাস করেন, অপমান করেন, তাদেরকে নিরুৎসাহিত করেন, আর এখন বলছেন যে সবকিছু ভালোর জন্যই করেছেন। আচ্ছা, আপনি তো বলেছিলেন আপনি অনেক শিক্ষিত, তো কতটুকু প্রতিষ্ঠিত হয়েছেন? কোথাকার অফিসার আপনি? বুঝতে পেরেছি, চোরামি বাটপাড়ির অফিসার আপনি, তাই না? ভেবেছিলাম আপনি পরিবর্তন হয়ে গেছেন, কিন্তু না, ঠিক আগের মতোই রয়ে গেছেন। সরকার গরিবদেরকে জায়গা দিয়েছে থাকার জন্য, আর আপনি কি করছেন? সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে সমস্ত জমিগুলোকে গ্রাস করে নিচ্ছেন, নিজের নামে করে নিচ্ছেন, আবার প্রশাসনকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে চাচ্ছেন। আসলে কি জানেন, ছোট লোক কখনো মানুষ হয় না, ওরা ছোট লোকই রয়ে যায়। আমি বিগত দিনের প্রতিশোধ নিতে এখানে আসিনি,
আমি এখানে এসেছি, আপনি অবৈধভাবে অনেক জমি আত্মসাৎ করেছেন। আপনি বেআইনিভাবে যে জমিগুলো দখল করেছেন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে। শুধু আপনাকে না, আপনার সঙ্গী সাথীদেরও পেতে হবে। না না স্যার, এমনটা করেন না, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আগামীকাল ঠিক 10টার সময় আমার অফিসে দেখা করবেন। আলী সাহেব চলুন। আচ্ছা, এইখানে ইভা নাম করে একটা মেয়ে আসার কথা ছিল, বিয়ের ব্যাপারে কথা বলতে। আপনি কি সেই ইভা? হ্যাঁ, আমি ইভা। কিন্তু বাবা তোকে পাঠিয়েছে আমার জন্য, আর তুই করবি আমাকে দিয়ে। জি হ্যাঁ, আপনার বাবা আমাকে পাঠিয়েছেন। আচ্ছা, এখানে দাঁড়িয়ে কথা না বলে চলুন না আমরা রেস্টুরেন্টে কি বসি। কি? এই, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি তোর সাথে এই ভাঙাচোরা একটা সাইকেলে চড়ে রেস্টুরেন্টে গিয়ে গল্প করব? শোন, আমাকে তো আমার বাবা বলেছিল তুই একজন কোটিপতি, তাহলে তোর এই অবস্থা কেন? জি, আল্লাহর রহমতে টাকা পয়সার অভাব নেই, গাড়িও আছে অনেকগুলো। তবে যে গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম গাড়িটা পাংচার হয়ে গেছে, তাই সামনে দারোয়ান চাচা সাইকেলটা ছিল, সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। এই থাম থাম থাম, তোর চেহারা দেখলেই বোঝা যাচ্ছে যে তুই কত বড় ফকির। তুই ওকে নিয়ে যাবি রেস্টুরেন্টে আর ও যাবে, এটা ভাববি কি করে? চাপা মারছিস না? মানুষ দেখে আমরা বুঝি না কার অবস্থা কি। আরে না না, সত্যি আমাকে সাইকেল আর এই গামছা দেখে বিচার করবেন না। আমার কাছে কোটি টাকার সম্পদ আছে, আর তাছাড়া আমার নিজস্ব গাড়িও আছে। এখন যদি কেউ একটা হ্যারিয়ার নিয়ে এসে বলে সেটা তার, বিশ্বাস করতে হবে? আচ্ছা চলুন একটা কাজ করি, এখানে দাঁড়িয়ে না থাকে আপনারা দুজন আমার সাথে চলুন রেস্টুরেন্টে বসে কথাবার্তা বলি। এখানে রাস্তায় দাঁড়িয়ে এত কথা বলার দরকার নেই, যেহেতু বিয়ে হবে সেহেতু চলুন কফি শপে বসে কফি খেতে খেতে তারপর বিয়ের আলাপটা করে ফেলি। আচ্ছা, আমার একটা কথার উত্তর দে তো, তুই কি কখনো তোর এই নিজের চেহারাটা আয়নার মধ্যে দেখেছিস? তোর সাথে আর আমার সাথে কি কখনো যায় বলতো? আর তুই কি করে আশা করিস আমি তোর সাথে কফি খেতে যাব? আমি জীবনে কোনোদিন তোর মতো এই ছোট লোককে বিয়ে করব না, আর কফি খাওয়া তো দূরের কথা। তার মানে তুমি আমার সাথে যাবে না? ইম্পসিবল, কখনো না। ঠিক আছে, তোমার ইচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ ইভা, আঙ্কেলের কি মাথা নষ্ট হয়ে গিয়েছে? মানে এরকম একটা ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছে, আবার বললো কি এ নাকি বাড়ি গাড়ির কোনো কিছু অভাব নেই। সে যে ছেলে সাইকেল নিয়ে আসছে এখানে তোর সাথে দেখা করতে, আবার সে তোকে কফিও খেতে নিয়ে যেতে চায়। ফোন দে আঙ্কেলকে, এখনই ফোন দে, বিষয়টা ভালো করে জান। ঠিক বলেছিস, আমি ওনাকে এক্ষুনি ফোন দিয়ে জিজ্ঞেস করব আমার জীবনটাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলার অধিকার তাকে কে দিল? এরকম একটা ফুটপাতের ছেলেকে, সস্তা মাত্র একটা ছেলেকে আমার জামাই বানাতে চায়। একবার চিন্তা করেছিস কোন মাইন্ডের মানুষ আমার বাবা? ফোন দে, তুই ফোন দে। কি চাকা ঠিক হলো? স্যার চাকা ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই নাও। একটা জিনিস বুঝতে পারলাম না, ওই মেয়েটা আমার সাথে এমনটা কেন করলো? গরিব ভাবলো সাইকেলের জন্য। আজকে তোমার অনেক খুশি খুশি লাগছে। আমার মেয়ের সাথে কথা বলছো নাকি? যাই হোক, আমার মেয়ের সাথে কথা বলে কি তোমাদের বিয়ের বিষয়টা ফাইনাল করে ফেলবো? আমাকে দেখে আপনার খুশি খুশি মনে হচ্ছে? আমি গিয়েছিলাম আপনার মেয়ের সাথে দেখা করতে, আপনার মেয়ে আমাকে যা না তাই বলে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমি আপনার মেয়ের সাথে বাইসাইকেল নিয়ে দেখা করতে গিয়েছিলাম, আপনার মেয়ে আমাকে গরিব ফকিরনি ভেবেছে। আমি ঠিকই গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, প্রতিমধ্যে গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায়। এর জন্য দারোয়ান চাচা সাইকেল নিয়ে আমি দেখা করতে গিয়েছিলাম, ভাবলাম এতে কি হয়েছে, কিন্তু ওমা গিয়ে দেখি আপনার মেয়ে আমাকে যাচ্ছে না তাই বলে অপমান করলো। দোষ তো তোমার। তোমার টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি আছে সেটা তো আমি জানি, আমার মেয়ে তো আর জানে না। তুমি ওখানে সাইকেল নিয়ে গেছো, এই জন্য আমার মেয়ে তোমাকে গরিব ভাবছে। যাই হোক বাবা, ওটা কোনো ব্যাপার না। আমি গিয়ে আমার মেয়ের সাথে কথা বলবো, কথা বলে শেষে আমি তোমাকে ফোন করব। তুমি কিন্তু গাড়ি নিয়ে চলে এসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তার মানে এই মেয়ের স্বামী লাগবে বড় লোক, টাকাওয়ালা, গাড়িওয়ালা। ঠিক আছে, যাবো আমি গাড়ি নিয়ে, কিন্তু বিয়ের জন্য হ্যাঁ বলবো না, বুঝিয়ে বলে চলে আসবো। আগে যদি সাইকেলেই অ্যাকসেপ্ট করতো তাহলে আগাগোড়া সোনা দিয়ে ভরিয়ে দিতাম। কি রে, আঙ্কেল কখন আসবে? একটু ওয়েট কর না, ফোন তো দিয়েছি, বললো আসতেছে। কি রে ইভা? বাবা তুমি এসেছো? আচ্ছা, তুমি এটা আমার জন্য কেমন ছেলে ঠিক করেছো বিয়ে দেওয়ার জন্য? আরে মা, তোর জন্য আমি ভালো ছেলে ঠিক করেছি। তুই ওকে উল্টাপাল্টা বলে ভুলভাল বুঝে তাকে তাড়িয়ে দিয়েছিস। আঙ্কেল, এই ছেলে ভালো ছেলে। আপনি কি জানেন যে কি নিয়ে আসলো? একটা সাইকেল চালিয়ে এসেছে ওর সঙ্গে দেখা করতে, আর ওকে নিয়ে কফি শপে যাবে। আরে বাবা, তোমরা ওই ছেলেটাকে ভুল বুঝছো। ওর টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, ও তো কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক। বাবা, ওই লোকটা আছে না তোমাকে টুপি পরিয়েছে, বুঝতে পেরেছো? ওই লোকটার বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিছু নেই। ওই লোকটা শুধু আছে একটা ভাঙা সাইকেল, যেটাতে করে আমাকে কফি খেতে নিতে চেয়েছিল। ঠিক। আচ্ছা আঙ্কেল, আপনি বলেন
কারো যদি গাড়ি থাকে সে কি সাইকেলে করে আসবে বিয়ের প্রস্তাব নিয়ে? এটা কি সম্ভব? শোনেন, ও নির্ঘাত আপনাকে টুপি পরিয়েছে, ও বললো না? আরে ও তো গাড়ি নিয়েই আসছিল, পথের মাঝে ওর গাড়ির চাকাটা নষ্ট হয়ে গেল। ও কি করবে, আসতে পারবে না, এই জন্য একটা সিকিউরিটি গার্ডের সাইকেল নিয়ে তোমাদের সাথে দেখা করতে আসলো। আসলে তোমরা ভুল বুঝছো, আমি ওকে কল করে নিয়ে আসি, তারপরে প্রমাণ হয়ে যাবে। তুমি তাকে ফোন দাও, সমস্যা নেই। হ্যাঁ বাবা সৈকত, একটু আসো, চলে আসো এখন ব্রিজের নিচে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে আসতেছে। ও তো সাধারণত এমনি চলাচল করে নর্মাল গাড়ি নিয়ে, আর যখন বাইরে যা ট্যুরে যায় না, তখন মার্সিডিজ গাড়ি নিয়ে বের হয়। আসো, প্রমাণ হয়ে যাবে। এই যে গাড়ি চলে এসেছে। সৈকত বাবা এসেছো? ইভা নে, এখন সৈকতের সাথে কথা বল। আচ্ছা, এই গাড়িটা কি আপনার? হ্যাঁ, এটা আমার গাড়ি। বলেছিলাম না আমার গাড়ি আছে। আপনি সত্যি করে বলুন তো, এই গাড়িটা কি আসলে আপনার? আরে বললাম তো এটা আমার গাড়ি। তোমার সাথে মিথ্যা কেন বলতে যাব? আর প্রথমত তোমাকে বিয়ে করতে এসেছিলাম, বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিলাম, তাহলে আমার নিজের ব্যাপারে মিথ্যা কেন বলতে যাব তোমাকে? আসলে আপনি তখন আমার সাথে দেখা করতে সাইকেল নিয়ে এসেছিলেন, যে কারণে আমি আসলে আপনাকে বুঝতে ভুল করে ফেলেছি। আই এম সরি। একটা কথা বলো তো, আমার কাছে টাকা পয়সা আছে শুনে তুমি আমাকে সম্মান করা শুরু করেছো, কিন্তু এই মানুষটাই সকালবেলা তোমার কাছে গিয়েছিল। আমার কাছে সাইকেল ছিল বিধায় তুমি আমাকে অসম্মান করেছো। আমি তোমাকে বলেছিলাম অর্থ সম্পত্তি আমার কাছে কম নেই, বাট বিশ্বাস করোনি। কেন? কারণ আমার কাছে সাইকেল দেখেছিলে তাই। একটা কথা কি জানো, আমার সাইকেলে চলার যোগ্যতা আছে, আমার গাড়িতে চলার যোগ্যতা আছে, প্লেনে চলার যোগ্যতা আছে, বিজনেস ক্লাসে পর্যন্ত চলার যোগ্যতা আছে। আমি সাদাসিধেভাবে চলাফেরা করতে পছন্দ করি, মানুষ আমাকে এভাবেই সম্মান করে। তোমার বাবা ঠিকই জানতো যে তুমি আমার সংসারে আসলে কতটা সুখে থাকবে, তাই তো তোমার সাথে আমার বিয়ের ব্যবস্থা করতে চেয়েছিল। কিন্তু আফসোস, তোমাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আঙ্কেল, আপনি আপনার মেয়েকে নিয়ে যান, আমি বাসায় চলে যাচ্ছি, আমার অনেক কাজ আছে। বাবা আর একটা বার ভেবে দেখলে হতো না? তাছাড়া তোমার আর আমার বিজনেস প্ল্যানটা কি হবে বলো? আরে রাখেন আপনার বিজনেস প্ল্যান নিয়ে। আপনার বিজনেস প্ল্যানের জন্য আমার পুরো জীবনটা আমি নষ্ট করতে পারবো না। আমি চাই না এমন মেয়েকে বিয়ে করতে যে আমার সংসারটাকে ধ্বংস করে দিবে। আমার সুখের সময় থাকবে, দুঃখের সময় থাকবে না। এমন মেয়েকে নিয়ে আমি সংসার করতে পারবো না। যাই হোক, আপনি আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিবেন, আমি এরকম লোভী মেয়ে নিয়ে সংসার করবো না। আসছি, ভালো থাকবেন। দেখেছিস, অহংকার পতনের মূল। ভালো একটা ছেলেকে আমি হারাবো। যত বড় মুখ না তত বড় কথা। ম্যাডাম, যে ব্যক্তিটা আপনার হারানো ফোন ফিরিয়ে দিয়েছে তাকে আপনি চোর বলে অপমান করছেন। ভাড়া কত হয়েছে? ম্যাডাম 60টা। এনো 50 টাকা। ম্যাডাম আপনার সাথে কত হইলো? ভাড়া 60টা, তা 50 টাকা দিচ্ছেন কেন? বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে 50 টাকা ভাড়া, তাহলে 60 টাকা কেন চাচ্ছ? ম্যাডাম ভাড়া তো 60টা, আমি বেশি চাই। আর তাছাড়া এই অটো উঠার আগে তো আপনি কইলেন যে 60টা ভাড়া দেবেন, তাই এখন কম দিচ্ছেন কেন? আরে তখন আমি ব্যস্ততায় তোমার কথা হ্যাঁ বলেছিলাম, ফালতু বেশি টাকা কেন দিতে যাব? ম্যাডাম এমনটা করবেন না, আমার মেলা ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। 10 টাকা দিয়ে বিল্ডিং বানাবে, তাই না? ম্যাডাম 10টা আপনার কাছে মেলা মূল্য না হলেও আমার কাছে কিন্তু অনেক মূল্য। 10 টাকা আমার দিয়ে দেন ম্যাডাম। দেখ বুড়ো, আমার মাথা এমনিতেই গরম আছে, ফালতু কথা বলিস না। তোর পাওনা টাকা আমি তোকে দিয়ে দিয়েছি, ওটাই রাখ। আরে ম্যাডাম, মাত্র তো 10 টাকারই ব্যাপার, টাকাটা তো দিয়ে দিলেই হয়। আর তাছাড়া ভাড়া তো আপনাকে বলেই এনেছে। আমি কি শুধু শুধু টাকা দিব? টাকা ইনকাম করতে বুঝে কষ্ট হয় না? তাছাড়া আমি ফ্রিতে কেন টাকা দিব? ও আচ্ছা, আপনি ওনাকে শেখাচ্ছেন টাকা ইনকাম করা কতটা কষ্টের। যে কিনা 10 টাকা ইনকাম করার জন্য রোদের মধ্যে সারাদিন ঘুরে বেড়ায়, মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করে কোথায় যাবেন। আচ্ছা একটাবার চিন্তা করে দেখুন তো, আপনার মতো আরো 10 জন ব্যক্তি তাকে যদি টাকা কম দেয়, তাহলে তার কতটা ক্ষতি হয়। এই শোন, এইসব ফালতু গান আমাকে দিতে আসিস না। এই বুড়ো যে টাকা পেতো আমি তাকে সেই টাকাই দিয়ে দিয়েছি, আর এর চাইতে একটা টাকাও আমি তাকে বেশি দিতে পারবো না। আরে আজব ব্যাপার, আপনি তো ভালো বেয়াদব। আপনি এমনিতেই টাকা কম দিচ্ছেন, তার উপরে আমাদের সাথে তুই তুকারি করে যাচ্ছেন, তাই না? ম্যাডাম, ভালোই ওনার টাকাটা দিয়ে দিন, তাহলে বৃদ্ধ মানুষের বদদোয়া গায়ে লেগে যাবে। তোর কাছে মনে হয় অনেক টাকা আছে, একটা কাজ কর, এই টাকাটা না তুই দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার টাকাটা দিয়ে দেব। এমনিতেই যার আচরণ এতটা খারাপ, তার থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। চাচা, আপনার টাকাটা আমি দিয়ে দিব। ঠিক আছে বাবা। অসহ্য। জানি রে, এইসব মানুষ কোয়ান্তে আসে, এরা মানুষকে মানুষই মনে করে না।
মোবাইল? চাচা, এই মোবাইলটা মনে হয় ওই অহংকারী মেয়েটার। আপনি একটা কাজ করুন, মোবাইলটা আপনি রেখে দিন। যেহেতু আপনাকে টাকা কম দিয়েছে, সেহেতু মোবাইলটা রেখে দিন। তাহলে বুঝতে পারবে যে গরিবের টাকা মেরে খেলে কতটা ক্ষতি হয়। নিন। না না সাহেব, এমন কাজ আমি করতে পারবো না। যদি আমি মোবাইলটা রাখিয়ে দিই, তাহলে তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কি? সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু আমি বেঈমান না। মোবাইলটা আমার দেন, আমি তার দিয়ে আসি। ম্যাডাম, ম্যাডাম শুনুন। আরে বুড়ো, সামান্য 10 টাকার জন্য তুই আমার পিছে পিছে এখানে চলে এসেছিস। তোকে না বলেছে ওই ছেলেটা টাকা দিয়ে দেবে? তাহলে আবার কি, যার কাছ থেকে টাকা নিয়ে নে। না না ম্যাডাম, আমি টাকার জন্য আসিনি। আপনি আপনার এই ফোনটা অটোতে ভুল করে রেখে আইলেন, তাই ফেরত দেওয়ার জন্য আমি আপনাকে চাইছি। ও আচ্ছা, আমি তোকে সামান্য 10 টাকা দেই নাই বলে তুই আমার ফোন চুরি করেছিস? আরে ম্যাডাম, এ কেমন কথা? আমি আপনার ফোনটা ফেরত দিতে আইছি, আর আপনি আমার চোর করছেন? তোদের মতো লোকদের আমি খুব ভালো করে চিনি। প্রথমে ফোন চুরি করবি, তারপরে ফোন ফেরত দেবার নাটক করে টাকা চাবি, যাতে তোকে চোর মনে না করি। ম্যাডাম, আপনি যা খুশি তাই বলেন, কিন্তু আমার মিথ্যে অপবাদ দেবেন না। যত বড় মুখ না তত বড় কথা। ম্যাডাম, তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিলি? হ্যাঁ দিলাম, কারণ একজন সচেতন নাগরিক হয়ে বৃদ্ধ মানুষের গায়ে হাত তোলার অপরাধে আপনাকে এই চটটা দিলাম। আপনার তো লজ্জা থাকা উচিত। যে ব্যক্তিটা আপনার হারানো ফোন ফিরিয়ে দিয়েছেন, তাকে আপনি চোর বলে অপমান করছেন। আপনাদের মতো কিছু সংখ্যক মানুষের জন্য এরকম অসহায় অটো চালকরা অবহেলিত। তাদের মতো মানুষ মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে, আর আপনারা, আপনাদের মতো কিছু সংখ্যক মানুষ তাদেরকে অপমান অপদস্থ করেন। একটা কথা কি জানেন? তারা গরিব হতে পারে, তাদের কিন্তু মান সম্মান আছে, আত্মসম্মান বলতে কিছু আছে। তাই এনাদের মতো মানুষকে সম্মান করতে শিখুন। আপনি হয়তো বড়লোক ঘরে জন্ম নিয়েছেন, তাই আপনি জন্মসূত্রে বড়লোক, এর জন্য গরিবদের সম্মান করতে জানেন না। আপনি যদি গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করতেন, তাহলে বুঝতে পারতেন গরিবদের কষ্ট কি। আপনাদের মতো যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে এনাদের মতো মানুষের সংসার চলে। বউ ছেলে মেয়ে একটা সংসার চালানো কতটা কষ্টের, এনাদের মতো দিনমজুর মানুষরাই জানে। তাই পারলে এনাদেরকে একটু সম্মান করতে শিখুন, পারলে এনার কাছে ক্ষমা চেয়ে নিন, আর তা না হলে বৃদ্ধ মানুষের বদ্দোয়ায় ধ্বংস হয়ে যাবেন। আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি কাউকে ছোট করে দেখবো না। ভাইয়া, আপনিও আমাকে মাফ করে দিন, আমি আর এমনটা করবো না। থাক ম্যাডাম, আপনার আর ক্ষমা চাইতে হবে না। আপনি যে ভুল বুঝতে পারছেন, এইটাই যথেষ্ট। দেখেন, আপনি যে পাপ করবেন তার শাস্তি আপনারই পাতে হবে। তাই দয়া করে আর কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। সাহেব চল।